নমস্কার দর্শকবৃন্দ, আমি আপনাদের প্রিয় সঞ্চালিকা। আজ যে গল্পটি আপনাদের শোনাব তা এক অচেনা অনুসারী আমাকে পাঠিয়েছেন। তার অনুরোধে আমি এই গল্পটি বলার দায়িত্ব নিয়েছি। গল্পটি অত্যন্ত গভীর, আবেগী এবং কিছু কিছু জায়গায় আপনাকে শিহরিত করবে। অনুরোধ করব পুরো গল্পটি মন দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্পটি বড়, একটু সময় নিয়ে শুনুন। এটা এক সাধারণ বাঙালি পরিবারের গল্প। কলকাতা শহরতলির এক নিরিবিলি পাড়ায় তাদের বাস। অনন্যা, যার স্বামী সুমিত, এক বহুজাতিক কোম্পানিতে মাঝারি মানের চাকরি করেন। তাদের ছোট্ট একটি মেয়ে তিয়াসা, বয়স ৫। সব মিলিয়ে একটা ছাপোষা ছিমছাম জীবন। কিন্তু এই ছিমছাম জীবনের আড়ালেই লুকিয়েছিল এক গভীর ক্ষত, এক নিষিদ্ধ টান, যা অনন্যার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। গল্পের শুরুটা হয়েছিল এক আর্থিক সংকট দিয়ে। সুমিতের বাবার হঠাৎ মৃত্যুতে তাদের পরিবারে একটা বড় ধাক্কা এসেছিল। তার উপর সুমিতের বাবার কিছু ধার দেনা ছিল, যা পরিশোধ করার দায়িত্ব এসে পড়ে সুমিতের ওপর। বাড়ির গৃহঋণ তো ছিলই। সব মিলিয়ে সুমিতের ওপর একটা বিরাট আর্থিক চাপ এসে পড়ে। এই চাপেই সুমিতের মাথাটা প্রায় খারাপ হয়ে যাচ্ছিল। এমন সময় অনন্যা একদিন পুরনো একটা ডায়েরি খুঁজে পায়, যেখানে সুমিতের বাবা তার কিছু পুরনো দিনের কথা লিখে রেখেছিলেন। সেখানেই প্রথমবার সে ব্যাংকের ম্যানেজার নামের এক ব্যক্তির উল্লেখ পায়, যিনি সুমিতের বাবার একজন পুরনো বন্ধু ছিলেন। অনন্যা একজন স্কুল শিক্ষিকা, শান্ত, সুরুচিপূর্ণ এবং নিজের সংসার ও মেয়েকে নিয়ে ব্যস্ত। কিন্তু সুমিতের এই দুশ্চিন্তা দেখে তার নিজেরও মন খারাপ হয়ে যেত। একদিন সুমিত যখন খুবই হতাশ হয়ে ব্যাংকে গিয়েছিল ঋণের কিস্তি নিয়ে আলোচনা করতে, তখন সে ওই পুরনো বন্ধুর সাথে দেখা করে। সুমিতের বাবার নাম উল্লেখ করতেই ব্যাংক ম্যানেজার শ্রীমান মজুমদার তাকে চিনতে পারেন। সুমিতের সব কথা শুনে মজুমদার সাহেব তাকে কিছু সুবিধার কথা বলেন, কিন্তু সেই সুবিধা পেতে হলে কিছু বিশেষ কাগজপত্র জমা দিতে হবে, যা ব্যাংকের সাধারণ নিয়মের বাইরে। সুমিত কিছুটা দ্বিধায় পড়েছিল, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। এদিকে অনন্যাও এই নতুন চাপের সাথে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছিল। একদিন রাতে অনন্যা যখন তিয়াসাকে ঘুম পাড়াচ্ছিল, তখন সুমিতের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে ব্যাংক ম্যানেজার এস মজুমদার। সুমিত ফোনটা ধরতেই ওপাশ থেকে ভারী গলায় মজুমদার সাহেব বলেন, সুমিতবাবু, আপনার পেপার্স নিয়ে একটু ডিসকাশন ছিল, একটু একা কথা বলতে হবে। আজ রাতে আপনার বাড়িতে আসব কি? সুমিত কিছুটা অবাক হলেও রাজি হয়ে যায়। সেই রাতেই প্রথমবার শ্রীমান মজুমদারের সাথে অনন্যার দেখা। সুমিত যখন তাকে বসতে দিয়ে চায়ের ব্যবস্থা করছিল, তখন মজুমদার সাহেবের দৃষ্টি অনন্যার উপর স্থির হয়ে যায়। অনন্যার পরনে ছিল সাধারণ একটি সুতির শাড়ি, চুলটা পরিপাটি করে বাঁধা। মুখে একটা হালকা ক্লান্তি থাকলেও তার শান্ত স্নিগ্ধ রূপ মজুমদার সাহেবের চোখে আলাদাভাবে ধরা পড়ে। তিনি অনন্যার দিকে তাকিয়ে একটু হাসেন, যে হাসিতে মিশেছিল এক অন্যরকম অভিব্যক্তি, যা অনন্যা ঠিক বুঝতে পারছিল না। কথাবার্তা চলতে চলতে সুমিত যখন তিয়াসাকে নিয়ে অন্য ঘরে যায়, তখন মজুমদার সাহেব অনন্যার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলেন, অনন্যা দেবী, আপনি কি জানেন আপনার স্বামীর কত বড় বিপদ? অনন্যা চমকে তাকায়। মজুমদার সাহেব আবার বলেন, এই লোনটা পরিশোধ করতে না পারলে আপনাদের সব শেষ হয়ে যাবে, কিন্তু একটা উপায় আছে। অনন্যার মনে একটা ভয় জন্মায়। সে জিজ্ঞেস করে, কি উপায়? মজুমদার সাহেব আরও কাছে এসে বলেন, আপনাকে একটু সাহায্য করতে হবে। কিছু কাগজে আপনার সই লাগবে, আর মাঝে মাঝে আমার সাথে একটু দেখা করতে হবে। ব্যাংকের নিয়মকানুন তো জানেনই। অনন্যার রক্ত হিম হয়ে আসে। সে বুঝতে পারে এটা শুধু লোন পরিশোধের গল্প নয়, এর আড়ালে অন্য কিছু আছে। সে সরাসরি বলে দেয়, এটা কি অনৈতিক নয়? মজুমদার সাহেব হেসে ওঠেন। সেই হাসিতে কোনো স্নেহ ছিল না, ছিল এক তীক্ষ্ণ শিকারীর দৃষ্টি। তিনি বলেন, অনৈতিক? আপনি যাকে সাহায্য করছেন সে কি আপনার সবটুকু জানে? আপনার এই রূপ, আপনার এই তেজ, সবটা কি সুমিতবাবু জানেন? আমি কিন্তু জানি, আর আমি যা জানি তা সুমিতবাবু কোনোদিন জানতেও পারবে না। অনন্যার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। সে বুঝতে পারে সে এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে, কিন্তু তখন তার আর কিছু করার ছিল না। সুমিতের মুখ, তিয়াসার ভবিষ্যৎ, সবকিছু তাকে এই প্রস্তাব মেনে নিতে বাধ্য করে। এরপর থেকে শুরু হয় অনন্যার এক নতুন জীবন। রাতের পর রাত সুমিত যখন ঘুমে অচেতন, তখন ফোন আসত মজুমদারের। কখনো ঋণের কাগজপত্রের অজুহাতে, কখনো বা অন্য কোনো ছুতোয়। মজুমদার সাহেব অনন্যার সাথে কথা বলতেন, তার জীবনের গল্প শুনতেন, তার ছোটবেলার কথা জানতেন। আর অনন্যা ভয়ে, দ্বিধায়, কিন্তু এক অদ্ভুত আকর্ষণে বাধা পড়ে যাচ্ছিল। মজুমদার সাহেবের গলার স্বর, তার রুক্ষ অথচ গভীর কথা বলার ধরন, তার চোখের সেই শিকারীর দৃষ্টি, সবকিছু অনন্যার মনে এক অচেনা ঝড় তুলছিল। এক রাতে সুমিত বাড়িতে ছিল না, অফিসের কাজে বাইরে গিয়েছিল। তিয়াসা ঘুমোচ্ছিল। হঠাৎ ফোন বেজে ওঠে। স্ক্রিনে এস মজুমদার। অনন্যা ফোন ধরে।
ওপাশ থেকে শুধু দীর্ঘশ্বাস, তারপর ফিসফিস করে বলেন, অনন্যা, আজ আসতে পারি শুধু কথা বলার জন্য। অনন্যা থরথর করে কাঁপতে পারে। সে বুঝতে পারে এটা এখন আর শুধু আর্থিক সাহায্যের ব্যাপার নেই, এটা একটা গভীর নিষিদ্ধ আকর্ষণের দিকে এগোচ্ছে। অনেক দ্বিধা, অনেক ভয়কে জয় করে অনন্যা রাজি হয়ে যায়। মজুমদার সাহেব আসেন। বাড়িতে তখন শুধু অনন্যা আর তিয়াসা। মজুমদার সাহেব এসে বসেন অনন্যার মুখোমুখি। কোনো কাজের কথা হয় না, শুধু নীরবতা। সেই নীরবতায় যেন হাজারো কথা বলে। অনন্যা বুঝতে পারে মজুমদার সাহেব তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তার চাহনি যেন অনন্যার শরীরের প্রতিটি রেখা স্পর্শ করছে। অনন্যা নিজের অজান্তেই নিজের শাড়ির আঁচলটা একটু টেনে নেয়। মজুমদার সাহেব বলেন, আপনি জানেন আপনি কতটা সুন্দর? অনন্যার বুক ধুকপুক করে। সে উত্তর দেয় না, শুধু মাথা নিচু করে থাকে। মজুমদার সাহেব ধীরে ধীরে অনন্যার দিকে এগিয়ে আসেন। তার নিঃশ্বাসের উষ্ণতা অনন্যার মুখে এসে লাগে। তিনি অনন্যার কানের কাছে মুখ নিয়ে বলেন, এই সৌন্দর্য এভাবে লুকিয়ে রাখা ঠিক নয়। আপনার স্বামী বুঝবে না, কিন্তু আমি বুঝি। মজুমদার সাহেব অনন্যার হাতটা ধরেন। অনন্যার শরীর কেঁপে ওঠে। সেই স্পর্শে মিশেছিল এক তীব্র অবদমিত আবেগ। অনন্যা হাতটা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। মজুমদার সাহেব আরও কাছে আসেন। তার চোখে এক গভীর নিষিদ্ধ কামনা। তিনি অনন্যার চিবুক ধরে মুখটা তোলেন। অনন্যার ঠোঁটের উপর ঝুঁকে আসেন। ঠিক সেই মুহূর্তে তিয়াসার ডাক ভেসে আসে, মা। অনন্যা চমকে ওঠে। মজুমদার সাহেবও থমকে যান, কিন্তু তাদের হাতের স্পর্শ তখনও রয়ে গেছে। অনন্যার চোখে জল। সে বুঝতে পারে সে এক ভয়ঙ্কর পথে পা বাড়িয়েছে। কিন্তু এই পথে সে একা নয়। তার পাশে দাঁড়িয়ে আছে এক ব্যাংক ম্যানেজার, যার বাবার বন্ধুর শিক্ষক, এবং সেই শিক্ষকতা এখন এক অন্য পথে, অন্য মোড়ে এসে দাঁড়িয়েছে। মজুমদার সাহেব অনন্যার দিকে তাকিয়ে হাসেন। সেই হাসিতে মিশেছিল এক নিষিদ্ধ তৃপ্তি। তিনি বলেন, চিন্তা করবেন না অনন্যা দেবী, এই গল্প শুধু আমাদের দুজনের, আর আপনার লোন সেটার চিন্তা ছাড়ুন। পরদিন সকালে সুমিত বাড়ি ফেরে। অনন্যা তাকে দেখে স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু তার মনে তখন এক নতুন আতঙ্ক, এক নতুন অনুভূতি। সে জানে এই রাতের ঘটনা তার জীবনকে এক ইররিভার্সিবল পথে নিয়ে গেছে। সে বুঝতে পারে না এই সম্পর্কটা কোথায় গিয়ে থামবে। আর সেই রাতে যখন সে তিয়াসাকে জড়িয়ে ধরে ঘুমোতে যায়, তখন তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, এই গৃহঋণ পরিশোধের নামে ব্যাংক ম্যানেজারের বাবার বন্ধুর শিক্ষকের বন্ধুর শিক্ষক কেন তাকে রাতে ফোন করত?